আন্দামান সাগরে নৌকা ডুবে ২৫০ যাত্রী নিখোঁজ। বাংলাদেশি নাগরিক ছাড়াও রয়েছে রোহিঙ্গা শরণার্থী। জুলাই সনদের প্রতিটি শব্দ বাস্তবায়ন করা হবে। টাঙ্গাইলের জনসভায় প্রধানমন্ত্রী। বিরোধী দলের ওপর ভর করেছে স্বৈরাচারের ভূত। বঙ্গোপসাগরে মাছ ধরায় ৫৮ দিনের নিষেধাজ্ঞা শুরু। সব ধরনের মাছ শিকার, পরিবহন ও মজুত নিষিদ্ধ। দুশ্চিন্তায় জেলেরা। এবং ৮ বছরেও শেষ হয়নি নড়াইলের বড়াইপাড়া সেতুর নির্মাণ কাজ। ভোগান্তিতে ৩ লক্ষাধিক মানুষ। কাজ শেষ করার দাবি স্থানীয়দের। আসসালামু আলাইকুম, মোহনা সংবাদে সবাইকে স্বাগত। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, পুরো সংবাদের সঙ্গে আছি আমি সুমাইয়া সারা। আন্দামান সাগরে একটি ট্রলার ডুবির ঘটনায় নারী, পুরুষ ও শিশু সহ কমপক্ষে ২৫০ জন নিখোঁজ রয়েছেন। নিখোঁজদের মধ্যে রোহিঙ্গা শরণার্থী ছাড়াও বাংলাদেশি নাগরিক রয়েছেন বলে জানা গেছে। মঙ্গলবার জাতিসংঘের শরণার্থী সংস্থা UNHCR এবং আন্তর্জাতিক অভিবাসন সংস্থা IOM এক যৌথ বিবৃতিতে এই দুর্ঘটনায় গভীর শোক প্রকাশ করেছে। জানা গেছে, ট্রলারটি ধারণ ক্ষমতার অতিরিক্ত যাত্রী বোঝাই করে বাংলাদেশের দক্ষিণাঞ্চলের টেকনাফ উপকূল থেকে অবৈধভাবে মালয়েশিয়ার উদ্দেশ্যে যাত্রা করেছিল। পথে আন্দামান সাগরে প্রচণ্ড বাতাস ও উত্তাল ঢেউয়ের কবলে ভারসাম্য হারিয়ে সেটি সমুদ্রে ডুবে যায়। জুলাই সনদের প্রত্যেকটি অক্ষর, প্রত্যেকটি শব্দ বিএনপি বাস্তবায়ন করবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার টাঙ্গাইলের সন্তোষে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আয়োজিত জনসভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে এ কথা জানান তিনি। বিরোধী দলের কর্মকাণ্ড নিয়ে কড়া সমালোচনা করেন তারেক রহমান। বলেন, বিরোধী দল এর ওপর এখনো স্বৈরাচারের ভূত ভর করেছে এবং তারা সরকারের উন্নয়নমূলক কার্যক্রমে বাধা সৃষ্টি করছে। এর আগে মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর কবর জিয়ারত করেন প্রধানমন্ত্রী, জানাচ্ছেন আফরিন পপি। মঙ্গলবার বিকেলে টাঙ্গাইলের সন্তোষে মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর কবর জিয়ারত এবং ফাতেহা পাঠ ও মোনাজাত করেন তারেক রহমান। ভাসানী যে ঘরটিতে থাকতেন, প্রধানমন্ত্রী সেটি ঘুরে দেখেন। সেখানে রাখা পরিদর্শন বইতেও সই করেন সরকার প্রধান। পরে বিকেলে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে টাঙ্গাইলের সন্তোষে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আয়োজিত জনসভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে যোগ দেন প্রধানমন্ত্রী। বলেন, জুলাই সনদের প্রত্যেকটি অক্ষর, প্রত্যেকটি শব্দ, প্রত্যেকটি লাইন বাস্তবায়ন করবে বিএনপি। যেই জুলাই সনদ বিএনপি সই করে এসেছে, সেই জুলাই সনদের প্রত্যেকটি অক্ষর, প্রত্যেকটি শব্দ, প্রত্যেকটি লাইন ইনশাআল্লাহ আমরা বাস্তবায়ন করব। তারেক রহমান বলেন, যারা বিএনপির খাল খনন, ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, পেশাদার খেলোয়াড় তৈরি সহ জনগণের জনকর্মসূচিগুলোকে বাধাগ্রস্ত করবে, জনগণকে সঙ্গে নিয়ে তাদেরকে প্রতিহত করবে। যারা বিএনপির খাল খনন, বিএনপির ফ্যামিলি কার্ড, বিএনপির কৃষক কার্ড, পেশাদার খেলোয়াড় তৈরি সহ বাধাগ্রস্ত করবে, জনগণকে সাথে নিয়ে তাদেরকে প্রতিহত করবে। আফরিন পপি, মোহনা সংবাদ। এদিকে কৃষি নির্ভর এলাকায় কৃষির সঙ্গে সম্পর্কিত কলকারখানা গড়ার উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার টাঙ্গাইলে কৃষক কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানে একথা বলেন তিনি। সবাইকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, কৃষককে আত্মনির্ভরশীল করায় বর্তমান সরকারের লক্ষ্য। কৃষক ভালো থাকলে দেশও ভালো থাকবে। মাহমুদ আক্তারের রিপোর্ট। কৃষক বন্ধু মোহাম্মদ শাহ আলম। নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী কৃষক কার্ড বিতরণ শুরু করল বিএনপি সরকার। ভর্তুকি ও নগদ প্রণোদনা সহ ১০ ধরনের সুবিধা মিলবে এই কার্ডের আওতায়। সম্মানিত কৃষক শাহানুর আলম। টাঙ্গাইলের শহীদ মারুফ স্টেডিয়ামে ১৫ জন কৃষকের হাতে কার্ড ও গাছ তুলে দিয়ে বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আমিনুর রশিদ মহোদয়কে তিনি বলেন, পহেলা বৈশাখের সঙ্গে চাষাবাদ সহ আবহমান বাংলার ঐতিহ্য জড়িত থাকায় কার্ড বিতরণের জন্য এই দিনটিকেই বেছে নেওয়া হয়েছে। পয়লা বৈশাখের মূল বিষয়টি আমাদের কৃষক ভাইদের সাথে জড়িত, কৃষানী বোনদের সাথে জড়িত। সেজন্যই আমরা কৃষক কার্ড প্রদানের যেই অনুষ্ঠান,
আমাদের যে কমিটমেন্ট, যে প্রতিশ্রুতি আমরা এই দেশের মানুষের সামনে দিয়েছিলাম, সেটির আমরা আজকে উদ্বোধন ঘোষণা করলাম। কৃষি নির্ভর এলাকায় কৃষি ব্যবস্থাপনা জোরদারের পাশাপাশি উৎপাদিত পণ্যের ন্যায্য মূল্য নিশ্চিতের কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, দেশীয় চাহিদা মিটিয়ে রপ্তানির উদ্যোগও নেওয়া হবে। খাল খনন করার ফলে কৃষক সেচ সুবিধা পাওয়ার ফলে আমরা দেখেছিলাম কৃষির উৎপাদন দ্বিগুণ হয়েছিল এবং এই বাংলাদেশ থেকে অল্প পরিমাণে হলেও বিদেশে খাদ্য রপ্তানি করতে সক্ষম হয়েছিল এই বাংলাদেশ। প্রধানমন্ত্রী বলেন, কৃষকরা ভালো থাকলেই বাংলাদেশ এগিয়ে যায়। এজন্য বিএনপি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলেই সব সময় কৃষকের পাশে দাঁড়ায়। বিএনপি সরকার বিশ্বাস করে যে এই দেশের কৃষক যদি সচ্ছল থাকে, এই দেশের কৃষক যদি বেঁচে থাকে, এই দেশের কৃষক যদি ভালো থাকে, তাহলে সমগ্র বাংলাদেশ ভালো থাকতে পারবে, সমগ্র বাংলাদেশের মানুষ ভালো থাকতে পারবে। পাইলট প্রকল্পের আওতায় 11 উপজেলার 22,000 কৃষকের হাতে কার্ড তুলে দেওয়া হয়েছে। আগামী 5 বছরে 2,75,00,000 কৃষককে এই কর্মসূচির আওতায় আনা হবে। মাহমুদা আক্তার, মোহনা সংবাদ। হাম আক্রান্ত হয়ে গেল 24 ঘন্টায় দেশে আরও 9 শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে 1105 শিশু। এদের মধ্যে নিশ্চিত হাম শনাক্ত হয়েছে 176 জনের। স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ প্রতিবেদন থেকে এসব তথ্য জানা যায়। গেল 24 ঘন্টায় হামে মৃত্যু হওয়া 9 জনের মধ্যে 6 জনই ঢাকা বিভাগের। টিকা কার্যক্রম শুরু হওয়ায় শিগগিরই এর প্রকোপ কমবে বলে আশা করছেন চিকিৎসকরা। দীর্ঘ 16 বছর পর আজ থেকে সারা দেশে একযোগে 2025 সালের স্থগিত হওয়া প্রাথমিক বৃত্তি পরীক্ষা শুরু হচ্ছে। প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের প্রকাশিত সময়সূচি অনুযায়ী সকাল 10টা থেকে শুরু হয়ে প্রথম দিনের বাংলা বিষয়ের পরীক্ষা চলবে দুপুর 12:30 পর্যন্ত। এর আগে গত 5 মার্চ প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের জাতীয় স্টিয়ারিং কমিটির সভায় পরীক্ষার সূচি অনুমোদন করা হয়। পরবর্তীতে অধিদপ্তরের নির্দেশনায় বিস্তারিত সময়সূচি প্রকাশ করা হয়। তবে দেশের 3 পার্বত্য জেলা রাঙ্গামাটি, খাগড়াছড়ি ও বান্দরবানে বিভিন্ন সময়সূচিতে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। 2 দশকে ট্রাফিক সিগন্যাল স্থাপন ও অটোমেশনের নামে 200 কোটি টাকার বেশি অপচয় হলেও নতুন করে ঢাকার 2 সিটিতে সিগন্যাল বাতি বসানো হচ্ছে। এতে ব্যয় হচ্ছে প্রায় 18 কোটি টাকা। বিশেষজ্ঞরা বলছেন, আইন প্রয়োগের পাশাপাশি চালকদের সচেতন করা না গেলে কোনো পরিকল্পনায় সফল হবে না। তবে ট্রাফিক পুলিশের দাবি, পরীক্ষামূলকভাবে পরিচালিত কয়েকটি অটোমেশন সিগন্যালে অধিকাংশ চালকই নিয়ম মেনে চলছেন। এমদাদুল হক খানের রিপোর্ট। রাজধানীর শতাধিক পয়েন্টে গত 2 দশকে ট্রাফিক সিগন্যাল বাতি স্থাপন ও অটোমেশনের নামে 200 কোটি টাকার বেশি অপচয় করা হয়েছে। তবে নতুন করে আবার সিগন্যাল বাতি স্থাপনের পরিকল্পনা নিয়েছে ঢাকার 2 সিটি কর্পোরেশন। ইতোমধ্যে পরীক্ষামূলকভাবে রাজধানীর 7 পয়েন্টে শুরু হয়েছে এই কার্যক্রম। ট্রাফিক সার্জেন্টরা জানান, পরীক্ষামূলক চালু হওয়া স্পটগুলোতে নিয়ম মেনে গাড়ি চালাচ্ছেন চালকরা। বাংলাদেশের বিভিন্ন স্থানে তারা সিগন্যাল লাইট ছাড়াই চলাচল করতে অভ্যস্ত আর কি। তারা হঠাৎ করে যখন গুলশানে চলে আসে বা বিজয়সন চলে আসে, তারা সিগন্যাল থাকলেও তারা মনে করে ট্রাফিক পুলিশ বা যারা সার্জেন্ট আছে তারা হয়তো হাতের মাধ্যমে সিগন্যাল চালাবে, এই জন্য তারা লাইটের দিকে অনেক সময় দৃষ্টিপাত করে না। সকল ক্ষেত্রে ডিজিটালাইজেশন হয়েছে, বাট এই যে ট্রাফিক ম্যানেজমেন্টটা অনেকটা অ্যানালগ ছিল। কারণ আধুনিক বিশ্বে এখনো আমরা ম্যানুয়ালি সিগন্যাল চাচ্ছি, এটা আসলে দৃষ্টিকটু। জাতিগতভাবে বলেন আর আমরা বাঙালি হিসেবে আমি জানি না, আসলে আমাদের সবার ভিতরে আইন না মানার এক ধরনের প্রবণতা রয়েছে। পুরো সিটিকে সিগন্যাল বাতির আওতায় আনার দাবি জানালেন চালকরা। তবে আইন না মানার কথাও স্বীকার করেন তারা। সব দিক থেকে গাড়ি আসে তো সিগন্যাল না মানলে তো জ্যাম লেগে যাবে। ট্রাফিক কন্ট্রোলটা মোটামুটি এখন গুলশানে খুব বেস্ট চলতেছে, তো এটা যদি পুরো ঢাকার ভিতরে করা হয় মোটামুটি জাম চাপটা কমে যাবে। সড়ক বিশেষজ্ঞরা বলছেন, আইন প্রয়োগের পাশাপাশি ছোট ছোট যানবাহনকে সড়ক থেকে সরিয়ে ফেললে সিগন্যাল বাতি চমৎকার সমাধান। চালক আছেন, যারা যাত্রী আছেন, পথচারী আছেন, তারা তো ভুলেই গেছে যে সড়কে আইন বলে একটা বিষয় আছে। তো সেই জায়গায় ট্রাফিক সিগন্যাল বসে তাদেরকে আগে অভ্যস্ত করতে হবে যে লাল বাতিতে থামতে হয়, সবুজ বাতিতে যেতে হয়। আপনি অন্তত এটা আগে শেখাতে হবে। সড়কের আইন সম্পর্কে চালকদের সচেতন করার পরামর্শ দেন তিনি। পলিসি নিতে পারেন যে ছোট ছোট খুচরা যানবাহন, অটোরিকশা, রিক্সা এগুলো সড়ক থেকে আস্তে আস্তে সরিয়ে ফেলবেন। সিগন্যাল একটা চমৎকার সলিউশন হবে ঢাকা শহরের জন্য। ডিএনসিসি প্রশাসক জানালেন, বুয়েটের সহযোগিতায় উত্তর সিটির 10টি পয়েন্টে পরীক্ষামূলক সিগন্যাল বাতি বসানো হচ্ছে। বুয়েটের যারা আমাদের প্রকৌশলীরা আছে, কিছু ট্রাফিক সিগন্যাল বাতি তৈরি করেছে এবং অনেক জায়গায় সেটা এখনো আছে এবং আগামী কয়েকদিনের মধ্যে
আমাদের সিটি কর্পোরেশন থেকে তারা সহযোগিতা চেয়েছে, কারণ ট্রাফিক সিগন্যাল করতে গেলে তখন রাস্তা খোলাখুলি করতে হয়। তো সিটি কর্পোরেশনের সহযোগিতা চেয়েছে 10টা জোনে, যেখানে যেখানে পাইলট বেসিসে এটা শুরু হচ্ছে। চালকদের সচেতন করতে ট্রাফিক বিভাগের সোশ্যাল প্ল্যাটফর্মে ক্যাম্পেইন চলছে বলেও জানান তিনি। ট্রাফিক বিভাগের পক্ষ থেকে ক্যাম্পেইন করছে, এটা জনসচেতনতার বিষয়। এটা আমিও মনে করি যে জনসচেতনতার মধ্যে দিয়ে ট্রাফিক ব্যবস্থাপনা, যানজট নিরসন সম্ভব। এমদাদুল হক খান, মোহনা সংবাদ, ঢাকা। সাগরে মাছের উৎপাদন ও প্রজনন বৃদ্ধির লক্ষ্যে সরকার 15 এপ্রিল মধ্যরাত থেকে 11 জুন পর্যন্ত মোট 58 দিনের জন্য বঙ্গোপসাগরে সব ধরনের মাছ ধরায় নিষেধাজ্ঞা জারি করেছে। এই সময়ে ইলিশ সহ যে কোনো সামুদ্রিক মাছ ধরা, পরিবহন ও মজুত সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে। এদিকে প্রায় 2 মাস মাছ ধরা বন্ধের ঘোষণায় হতাশায় ও দুশ্চিন্তায় পড়েছেন জেলেরা। আমানুল হক বাবুলের পাঠানো তথ্যে ও চিত্রে মিশাল বিনতে আনোয়ার, ডেস্ক রিপোর্ট। বিগত বছরগুলোর মতো এবছরও সামুদ্রিক মাছের প্রজনন ও সংরক্ষণে বঙ্গোপসাগরে বাংলাদেশের সীমানায় আগামী 15 এপ্রিল থেকে 11 জুন পর্যন্ত 58 দিন মাছ ধরা বন্ধ থাকবে। মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয় থেকে এই নিষেধাজ্ঞা জারি করা হয়। সে অনুযায়ী কক্সবাজার জেলা মৎস্য অধিদপ্তর ইতিমধ্যে সব জেলে ও নৌকার মালিকদের নিয়ে সভা সমাবেশ, মাইকিং, লিফলেট বিতরণের মাধ্যমে সচেতন ও সতর্ক করেছে। একদিকে জ্বালানি সংকটে প্রায় 1 মাস সাগরে যেতে পারেনি অধিকাংশ মাছ ধরার ট্রলার, অন্যদিকে 58 দিনের মাছ শিকারে নিষেধাজ্ঞা। সব মিলিয়ে কোটি টাকার ক্ষতির মুখে পড়ছেন জেলে পরিবারগুলো। ফলে অনেকেই অভাব অনটনে দিন পার করছেন। 58 দিনের প্রয়োজনটা আসছে, আপনার তো না খেয়ে মরতে হবে। 8টা ফিশিং বোর্ডে আমার 200 কর্মচারী আছে। আমি সরকারের প্রতি এটাই উদাত্ত আহ্বান জানাবো, এই মাসটা যেন আর 1 মাস পিছনে নেওয়া হয়। জেলে ও ট্রলার মালিকরা জানান সংসার চালানোর মতো তাদের জমানো টাকা নেই। বিগত বছরগুলোতে নানা জটিলতায় সঠিক সময়ে সরকারের বরাদ্দের চালও তারা পাননি। এমন বাস্তবতায় চাল বিতরণের দাবি জেলেদের। সরকার আমাদের জন্য একটা উপকার করতে হবে, আমরা চালটা পাই। ঝাটকা সংরক্ষণ সপ্তাহ চলাকালে সাগর থেকে বাজার পর্যন্ত নজরদারি চলবে। নিষেধাজ্ঞায় এই সময় কঠোর পদক্ষেপ গ্রহণ করা হবে বলে জানান মৎস্য কর্মকর্তা। এ সময় তিনি আরও বলেন, প্রজনন মৌসুমে ঝাটকা ধরা, পরিবহন ও বিক্রয় সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে। 58 দিনের আপৎকালীন সময়ে আমরা জেলেদেরকে স্বয়ম্বর করার জন্য বা তাদের আপদ কিছুটা লাঘব করার জন্য সরকার 40 কেজি হারে মাসিক ভিত্তিতে মোট 77.33 কেজি 58 দিনের জন্য মাথা পিছু নির্ধারণ করেছেন এবং এইটা কক্সবাজার জেলায় প্রায় 64,023 জনকে এই প্রণোদনা দেওয়া হবে। কক্সবাজার জেলায় 64,000 জেলে নিবন্ধিত থাকলেও অনিবন্ধিত রয়েছে কয়েক লাখ। তাই এসব অনিবন্ধিত জেলেদের নিবন্ধন করে সরকারি সহায়তা পাওয়ার সুযোগ করে দেওয়ার আহ্বান সচেতন মহলের। মিশাল বিনতে আনোয়ার, মোহনা সংবাদ। 8 বছরেও শেষ হয়নি নড়াইলের নবগঙ্গা নদীর ওপর বড়াইপাড়া সেতু নির্মাণ কাজ। 65 কোটি টাকার প্রকল্পের ব্যয় বেড়ে দাঁড়িয়েছে 136 কোটি টাকায়। সেতু নির্মাণ কাজ বিলম্বিত হওয়ায় এ পথে চলাচলকারী 3 লক্ষাধিক মানুষের ভোগান্তি এখন চরমে। দ্রুত কাজ শেষ করার দাবি স্থানীয়দের। হাফিজুল নীলুর প্রতিবেদন, জানাচ্ছেন তাহসিন তারিন। 2017 সালে নড়াইলের নবাগঙ্গা নদীর বড়াইপাড়া পয়েন্টে শুরু হয় সেতু নির্মাণের কাজ। মাত্র 1 বছরে কাজ শেষ হওয়ার কথা থাকলেও 8 বছরেও আলোর মুখ দেখেনি। 3 বার প্রকল্পের মেয়াদ বাড়ানোর পরও কাজ শেষ হয়নি। চতুর্থ দফায় পরিবর্তন করা হয় ঠিকাদারি প্রতিষ্ঠান। 65 কোটি টাকার প্রকল্পের নির্মাণ ব্যয় এখন হয়েছে 136 কোটি টাকা। এরই মধ্যে নদীর 2 তীরবর্তী অংশে সংযোগ সড়ক সহ 11টি পিলার ও স্প্যান বসানোর কাজ শেষ হয়েছে। তবে এর মধ্যবর্তী অংশে 3টি পিলার ও 3টি স্টিল স্প্যান বসানোর কাজ এখনও বাকি। সবশেষ বেঁধে দেওয়া সময়ের মধ্যে সেতু নির্মাণ কাজ শেষ করার দাবি এলাকাবাসীর। পানির তাপ কেমন থাকে, পানির উচ্চতা বাড়ে বা কমে, কখন ভাটার সময় কেমন থাকে, জোয়ারের সময় কেমন থাকে, এটা আশপাশের মানুষের কাছে শুনে তারপর হচ্ছে ব্রিজের ডিজাইনটা করা উচিত ছিল। আমরা যারা এই গাড়ি নিয়ে আসা যাওয়া করি, এই নৌকা পারাপার করতে অনেক সমস্যা হচ্ছে। আমাদের এই ব্রিজটা যদি দ্রুত হয়ে যায় তাহলে আমাদের অনেক সুবিধা হবে ও সকলের জন্য অনেক সুবিধা হবে। রুগী নিয়ে আসি, তা এখানে খেয়া পারাপার হয়, তা খেয়া যদি এপার থাকে ওপারে প্রায় যাইতে 40 থেকে 50 মিনিট সময় লাগে। তাতে যদি একটু কঠিন রুগী হয়, সে রুগী খুবই ওইখান থেকেই মারা যাওয়ার সম্ভাবনা বেশি থাকে। ব্রিজটা না হওয়ার কারণে আমরা ব্যবসায়ীরা অনেক ক্ষতিগ্রস্ত হচ্ছি। আমাদের পণ্য আনা নেওয়ায়
অনেক ক্যারিং কস্টটা বেড়ে যাচ্ছে। চলতি বছরের জুনে সেতুটির নির্মাণ কাজ শেষ হওয়ার কথা জানায় সড়ক ও জনপথ বিভাগ। বর্তমান প্যাকেজটি 3টি স্পানে বিভক্ত। এটার মূলত আর্থিক এবং বাস্তব অগ্রগতি 60%। যেহেতু এটা একটা স্টিল স্ট্রাকচার অর্থাৎ এর মালামাল সেটিং চলমান আছে, তো আশা করি আগামী এই অর্থ বছরে 30 জুন 2026 এর ভিতরে কাজটি সম্পন্ন হবে। জনদুর্ভোগ লাঘবে বড়াইপাড়া সেতু নির্মাণ কাজ দ্রুত শেষ করতে সচেষ্ট হবে কর্তৃপক্ষ, এমনটাই প্রত্যাশা স্থানীয়দের। তাহসিন তারিন, মোহনা সংবাদ। চট্টগ্রামে জমে উঠেছে বইমেলা। এখন বইমেলার চিরাচরিত সময় নয়, তবু এম এ আজিজ স্টেডিয়াম সংলগ্ন জিমনেসিয়াম মাঠ এখন মুখর বই প্রেমীদের পদচারণায়। নানা প্রতিকূলতা পেরিয়ে নির্ধারিত সময়ের কিছুটা পরে শুরু হলেও ক্রেতা দর্শনার্থীর উপস্থিতি আর বিক্রি বাড়ায় খুশি প্রকাশকরা। সুমন কুমার দেয়ের প্রতিবেদন, জানাচ্ছেন মাহমুদ আক্তার। সাধারণত ফেব্রুয়ারির শুরুতেই বইয়ের গন্ধে মাতোয়ারা থাকে বন্দরনগরী, তবে এবারের প্রেক্ষাপট ছিল ভিন্ন। নানা কারণে দেরিতে শুরু হওয়া নিয়ে যে সংশয় ছিল তা এখন আর নেই। অসময়ে শুরু হওয়া এই মেলাই এখন চট্টগ্রামের সবচেয়ে বড় মিলন মেলায় পরিণত হয়েছে। বইপ্রেমীরা বলছেন, ডিজিটাল ডিভাইসের যুগেও কাগজের বইয়ের ঘ্রাণ ও সরাসরি বই উল্টে দেখার অভিজ্ঞতা বইমেলার এক অন্যরকম আনন্দ। আমি এই প্রথম এসেছি বইমেলায়, আমার কাছে অনেক বেশি ভালো লাগছে। আর এখানে দেখেছি প্রত্যেকটা স্টলে খুবই সুন্দর সুন্দর বই এসেছে। মেলায় এসে যখন দেখি যে বইটা আমি এতদিন ধরে খুঁজতেছি সেটা আমি বইমেলায় লেখক সহ পেয়ে যাচ্ছি, লেখককে সহ পেয়ে যাচ্ছি, তখন সেটা আরও বেশি ভালো লাগে। বিভিন্ন ধরনের বিভিন্ন লেখকের বই থেকে বিভিন্ন ধরনের জ্ঞান অর্জন করা যায়, যেটা আমাদের মেধাকে আরও বিকশিত করে। মোবাইলের মধ্যে আমরা অনেক রিলস দেখতে পাই, তা আমাদের অনেক সময় নষ্ট করে, যা আমরা চোখের সামনে দেখতে পাচ্ছি, কিন্তু গল্পের মাধ্যমে শিখতে পারছি। ইতিহাসের যে বইগুলো থাকে এগুলো থেকে কিন্তু আমরা জানতে পারি তারা আগে কিভাবে জীবিকা করতো, বা মানে অনেক কিছু জানা যায় বই থেকে। আমি যেহেতু একজন স্টুডেন্ট, আমার মোবাইল পড়া থেকে আমার বই পড়াটা আমার বেশি কাজে আসবে। বিকেল গড়াতেই জমে ওঠে মেলা প্রাঙ্গণ। পাঠকদের সাড়া ও বইয়ের বিক্রিও বেশ সন্তোষজনক বলে জানান প্রকাশকরা। তরুণদের আসলে যেটা হচ্ছে কি, আমাদের এখন প্রকাশক, আমরা লেখকরা তো আমরা প্রচুর প্রচার করি, কিন্তু প্রকাশকরা অনেক সময় এটা প্রচার করে না। তাদের কিন্তু এটা একটা দায়িত্ব নিতে হবে। এটা একটা ট্রানজিশনাল পিরিয়ড, যেহেতু অরিজিনাল টাইম থেকে আমরা বের হয়ে একটা স্বাধীনতা দিবসের পরে একটা টাইমে করছি। ইতিবাচকও আবার নেতিবাচকও হতে পারে, যেমন অনেকে আবার খবর নাও পেতে পারে, আবার অনেকে খবর পেয়ে স্কুল কলেজের ছেলেমেয়েরা আসছে, তবে সারা বছরে বই বিক্রি হচ্ছে। অসময়ের এই আয়োজন যেন প্রমাণ করে দিল বই পড়ার কোনো নির্দিষ্ট কাল নেই। যান্ত্রিক জীবনের ব্যস্ততা ঠেলে প্রাণের টানে বারবার ছুটে আসছেন বইপ্রেমীরা, আর এই ভিড়ই বলে দিচ্ছে চট্টগ্রামের মানুষের কাছে বইমেলার আবেদন চিরন্তন। মাহমুদ আক্তার, মোহনা সংবাদ। কালের বিবর্তনে ক্রমে হারিয়ে যাচ্ছে টাঙ্গাইল জেলার ঐতিহ্যবাহী মৃৎশিল্প। বহুমুখী সমস্যা আর পৃষ্ঠপোষকতার অভাবে সংকটের মুখে পড়েছে এই শিল্পটি। তারপরও পূর্বপুরুষদের ঐতিহ্য এখনও ধরে রেখেছে অনেকে। মৃৎশিল্পের হারানো দিন ফিরিয়ে আনতে বিভিন্ন উদ্যোগ নেওয়ার আশ্বাস উপজেলা নির্বাহী কর্মকর্তার। মীর আনোয়ার হোসেন টুটুলের প্রতিবেদন, জানাচ্ছেন আফরিন পপি। টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলার গ্রামগুলো মৃৎশিল্পের জন্য বিখ্যাত ছিল। প্লাস্টিক ও মেলামাইন সামগ্রীর প্রসারের কারণে ও প্রয়োজনীয় পৃষ্ঠপোষকতা ও অনুকূল বাজারের অভাবে এ শিল্প আজ বিলুপ্তির পথে। বাংলাদেশের বিভিন্ন অঞ্চলের মতো দেলদুয়ার উপজেলার এলাসিন ইউনিয়নের পালপাড়া যেন শিল্পীর তুলিতে আঁকা একটি স্বর্ণালী ছবি। বর্তমান বাজারে এখন আর আগের মতো মাটির জিনিসপত্রের চাহিদা না থাকায় এর স্থান দখল করে নিয়েছে দস্তা, অ্যালুমিনিয়াম, মেলামাইন ও প্লাস্টিক। আর মৃৎশিল্প কবে ফিরে আসবে সেই সুদিনের অপেক্ষায় আজও দিনরাত পরিশ্রম করে যাচ্ছেন তারা। এখন আপনার অনেক দুর্যোগ ব্যবস্থা চলছে, প্লাস্টিকের জন্য বেশি চাহিদা নাই। প্লাস্টিক শিল্প বাগানে পালে শিল্প গাছ বসে গেছে, বাপদাদারা কাজ করছে, আমরাও কাজ করি। এখানে মাটি পাই না, মাটির পয়সা পাই না, আমাকে ছেলেরা আর এগুলো করবো না। আগে মাটির জায়গা জায়গায় থেকে আগার পাগার কাটছে মেঝে আমরা মাগনা তুলে আনছি,
আর এখন টাকা দিয়েও মাটি পাওয়া যায় না। আর্থিক সহায়তা, মৃৎশিল্পের পণ্যগুলো বাজারজাতকরণ এবং সহজ শর্তে ঋণ প্রদানের আশ্বাস দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। মৃৎশিল্পীদের আর্থসামাজিক অবস্থার উন্নয়নে তারা যেন সহজ শর্তে ঋণ পান সেই ব্যবস্থা করা যেতে পারে। বাজারজাতকরণ, ব্র্যান্ডিং, মেলাতে তাদেরকে একটা সুযোগ করে দেয়া, ই-কমার্সের মাধ্যমে তাদের যে প্রচারণা চালানো, যে এন্টারপ্রেনিয়র আছে তাদের মাধ্যমে এটার এক ধরনের অনলাইন প্রচারণা চালানো, এগুলোই আমার মনে হয় প্রাথমিকভাবে তাদের জন্য বেশ উপকারে আসবে এবং আমরা প্রচেষ্টা চালাবো। আধুনিক প্রশিক্ষণের মাধ্যমে শিল্পকর্মে প্রশিক্ষিত করে মৃৎশিল্পের সময় উপযোগী জিনিসপত্র তৈরিতে আর এ পণ্যের বাজার সৃষ্টিতে জরুরি পদক্ষেপ প্রয়োজন। আফরিন পপি, মোহনা সংবাদ। পহেলা বৈশাখে বাংলা বর্ষবরণের অন্যতম অনুষঙ্গ হালখাতা। আবহমান বাংলার ইতিহাসের সঙ্গে তাল মিলিয়ে এবারও পুরান ঢাকার ব্যবসায়ীরা হিসাবের নতুন খাতা খুলে আমন্ত্রণ জানিয়েছেন ক্রেতাদের। তবে সময়ের বিবর্তনে অনেকটাই জৌলুসহীন হালখাতার ঐতিহ্য। নির্বাচিত সরকারের কারণে ব্যবসায় সুবাতাস বইলেও যুদ্ধের প্রভাবে অনিশ্চয়তা রয়েছে। MR আসাদের রিপোর্ট। পুরান ঢাকার তাঁতিবাজার শোরগলির প্রায় পুরোটা জুড়েই স্বর্ণকার পট্টি। পহেলা বৈশাখে হালখাতা খোলার ঐতিহ্যকে পালন করতে ক্রেতাদের আমন্ত্রণ জানান ব্যবসায়ীরা। হিসাবের পুরানো খাতা রেখে শুরু হয় নতুন বছরের লেনদেন। নতুন প্রজন্মকেও পরিচয় করিয়ে দেন পুরনো ঐতিহ্যের সঙ্গে। ব্যবসায়ীরা তুলে ধরেন হালখাতার আনুষ্ঠানিকতা। কেউ নতুন খাতা খুলবেন বুধবার। কাস্টমার ইনভাইট করা হয়, কাস্টমার আসলে আপ্যায়ন করা হয়, ওই রীতি ধরে রাখার জন্য আসলে। এছাড়া এখানে ওই ঐতিহ্যর যে ধারাবাহিকতা সেটারই প্রেক্ষিতে এই আয়োজন করা। পয়লা বৈশাখের হালখাতাটা আমরা অনেক আগে থেকে আমার বাবারাও করে আসছিল, আমরাও দেখে আসছি। এখন গোল্ডের দাম আপ ডাউন করাতে মানে আমরা এখন বাকি বাচ্চাটা কম হয়ে গেছে। তবে ব্যবসায়ীরা জানান আগের ঐতিহ্যের নামে এখন শুধু টিকে আছে রেওয়াজ। জৌলুস কমেছে অনেকখানি। বছরের প্রথম দিন শুরু হবে, আমাদের কাস্টমারের ফোন টোন করে মিষ্টি গিফট দেওয়া হয়, কিন্তু আগের মতন তার এরকম হয় না, গিফটও করা হয় না। এখন শুধু যে মিষ্টি যারা উপস্থিত খেতে আসে তাদের জন্য একটু আয়োজন করা হয়, এই আর তাছাড়া কিছু না। ধন্যবাদ দিয়া, তারপরে আপনি পূজা টুজা দিয়া ঠাকুরে এই মিষ্টি খাওয়ায়। আগের মতো আমেজ কি এখন আর আছে? না, আগের মতো না। গত বছরে তো এই বছর একটু খারাপ পরিস্থিতি, কারণ গোল্ডের দাম বেড়ে গেছে, কাস্টমার কমে গেছে, আর এবার একটু বৈশাখের আমেজটা একটু কম। বছর শেষে আসে নতুন ক্যালেন্ডার। ভাগ্যের বদল হোক বা না হোক, মানুষ অপেক্ষায় থাকে ইতিবাচক পরিবর্তনের। MR আসাদ, মোহনা সংবাদ, ঢাকা। কৃষকদের আর্থ সামাজিক মর্যাদা ও জীবনমান উন্নয়নের জন্য সরকার কৃষি কার্ড চালুর উদ্যোগ নিয়েছে। এরই অংশ হিসেবে পহেলা বৈশাখ গোয়ালন্দ উপজেলা পরিষদ চত্বরে জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আয়োজিত অনুষ্ঠানে 1036 জন কৃষককে কৃষি কার্ড বিতরণ করা হয়। এদিকে জামালপুরেও কৃষক কার্ড বিতরণ কর্মসূচি উদ্বোধন করা হয়েছে। অন্যদিকে পিরোজপুরের নিসারাবাদে 3055 জন কৃষকের মাঝে ভিডিও কনফারেন্সিংয়ের সময় এর মাধ্যমে কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী। এ উপলক্ষে নেসারাবাদ উপজেলা পরিষদ অডিটোরিয়ামে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আহমেদ সোহেল মঞ্জুর সুমন। ঢাকা কুয়াকাটা মহাসড়কের বরগুনার আমতলীতে ট্রাক অটোরিকশার সংঘর্ষে 2 জন নিহত ও 3 জন গুরুতর আহত হন। পুলিশ জানায়, ব্যাটারি চালিত একটি অটোরিকশা আমতলী বাজার থেকে মহিষকাটা যাবার সময় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে ওই অটোরিকশার ওপর উঠে যায়। এতে ঘটনাস্থলে ওই অটোরিকশার 5 যাত্রী গুরুতর আহত হন। এদিকে কুষ্টিয়ার কুমারখালীতে রেললাইন পার হতে গিয়ে ট্রেনের ধাক্কায় অজ্ঞাত পরিচয়ের এক ব্যক্তির মর্মান্তিক মৃত্যু হয়েছে। উপজেলার নন্দলালপুর ইউনিয়নের চড়াইকোল রেলগেট এলাকায় এই দুর্ঘটনা ঘটে। আন্তর্জাতিক প্রসঙ্গ। হরমুজ প্রণালীতে জাহাজ চলাচল স্বাভাবিক করতে যুক্তরাষ্ট্রকে বাদ দিয়ে একটি বড় ধরনের যুদ্ধ পরবর্তী পরিকল্পনা তৈরি করছে ইউরোপীয় দেশগুলো। সম্প্রতি ওয়াল স্ট্রিট জার্নাল এর এক প্রতিবেদনে জানানো হয়েছে, ইউরোপীয় দেশগুলো একটি বিশাল আন্তর্জাতিক জোট গঠনের চেষ্টা করছে, যারা যুদ্ধের পর হরমুজ প্রণালীতে বাণিজ্যিক জাহাজ চলাচল নিরাপদ করবে। তবে এই জোটে আপাতত যুক্তরাষ্ট্রকে অন্তর্ভুক্ত না করার চিন্তা করা হচ্ছে। ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে সম্ভাব্য শান্তি চুক্তির আশায় বিশ্ববাজারে মার্কিন ডলারের মান টানা 7ম দিনের মতো কমেছে। একই সঙ্গে যুক্তরাষ্ট্রের মুদ্রাস্ফীতির হার প্রত্যাশার চেয়ে কম হওয়ায় বিনিয়োগকারীদের মধ্যে স্বস্তি ফিরেছে, যা ডলারের দর পতনকে আরও ত্বরান্বিত করেছে।
দীর্ঘ 40 বছর পর দখলদার ইসরায়েলের সঙ্গে সরাসরি আলোচনায় বসেছে লেবানন। আজ মঙ্গলবার যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে দখলদারের রাষ্ট্রদূতের সঙ্গে লেবাননের রাষ্ট্রদূতের বৈঠক হবে। এই আলোচনার মূল কেন্দ্রে থাকবে যুদ্ধবিরতি ও হিজবুল্লাহ। ইসরায়েলি পররাষ্ট্রমন্ত্রী গিদিয়ন সার বলেন, লেবাননের সঙ্গে হিজবুল্লাহকে নিরস্ত্রকরণ নিয়ে আলোচনা হবে। লক্ষ্য থাকবে আলোচনার নতুন স্তরে নিয়ে যাওয়া, যেখান থেকে লেবাননের সঙ্গে তারা শান্তি ও স্বাভাবিক সম্পর্ক তৈরি করতে পারবেন। এদিকে গোলান মালভূমিতে অবস্থিত ইসরায়েলি সামরিক অবস্থানগুলো লক্ষ্য করে ড্রোন হামলা চালিয়েছে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। খেলার খবর ফুটবল। উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে বার্সেলোনাকে 2 লেগ মিলিয়ে 3-2 ব্যবধানে হারিয়েছে 9 বছর পর সেমিফাইনাল উঠেছে অ্যাটলেটিকো মাদ্রিদ। ঘরের মাঠে ম্যাচে বার্সেলোনা শুরু থেকে আক্রমণাত্মক খেলেও এরিক গার্সিয়ার লাল কার্ড সব সমীকরণ বদলে দেয়। ম্যাচে বার্সেলোনার হয়ে গোল করেন লামিন ইয়ামাল ও ফেরান তোরেস। তবে অ্যাটলেটিকোর হয়ে অ্যাডেমোলা লোকম্যানের গুরুত্বপূর্ণ গোলটি শেষ পর্যন্ত 2 লেগ মিলিয়ে 3-2 গোলের জয় নিশ্চিত করে। লিগের অন্য ম্যাচে 2 লেগ মিলিয়ে 4-0 ব্যবধানে লিভারপুলকে হারিয়ে সেমিফাইনাল উঠেছে পিএসজি। এদিন ম্যাচের সেকেন্ড হাফে জোড়া গোল করে পিএসজি সেমিফাইনাল নিশ্চিত করেন ওসমান দেমবেলে। চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে দ্বিতীয় লেগ সামনে রেখে বড় ধাক্কা খেল রিয়াল মাদ্রিদ। ইনজুরির কারণে শেষ মুহূর্তে দল থেকে ছিটকে গেলেন রাউল অ্যাসেন্সিও। ফলে জার্মানিতে বায়ার্ন মিউনিখের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচে তাকে পাচ্ছে না লস ব্লাঙ্কোসরা। গত সপ্তাহে সান্তিয়াগো বার্নাবুতে প্রথম লেগের এই ম্যাচে স্কোয়াডে থাকলেও 23 বছর বয়সী স্প্যানিশ সেন্টার ব্যাক অ্যাসেন্সিওকে মাঠে নামাননি কোচ আলভারো আরবেলোয়া। অন্যদিকে স্কোয়াডে না থাকলেও দলের সঙ্গে জার্মানিতে গেছেন আহিলিয়া চুয়ামেনি। শেষ করব মোহনা সংবাদ, যাবার আগে শিরোনামগুলো আরও একবার। আন্দামান সাগরে নৌকাডুবে 250 যাত্রী নিখোঁজ। বাংলাদেশি নাগরিক সহ রয়েছে রোহিঙ্গা শরণার্থীরা। জুলাই সনদের প্রতিটি শব্দ বাস্তবায়ন করা হবে। টাঙ্গাইলের জনসভায় প্রধানমন্ত্রী। বিরোধী দলের ওপর ভর করেছে স্বৈরাচারের ভূত। বঙ্গোপসাগরে মাছ ধরায় 58 দিনের নিষেধাজ্ঞা শুরু। পরিবহন ও মজুত নিষিদ্ধ। দুশ্চিন্তায় জেলেরা। এবং 8 বছরেও শেষ হয়নি নড়াইলের বড়াইপাড়া সেতুর নির্মাণ কাজ। ভোগান্তিতে 3 লক্ষাধিক মানুষ। এই ছিল মোহনা সংবাদে। পরবর্তী সংবাদ দুপুর 1টায়। এর আগে বেলা 11টায় দেখুন সংবাদ এক নজরে। মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohna.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক, ইউটিউবেও। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।